সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়াকে জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে দলটি পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা তা আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এর মাঝেই আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আওয়ামী লীগের ফেরা না ফেরা এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক, এবং জয়নুল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি সোহরাব ভাই আপনাকে দিয়ে শুরু করি। তথ্য উপদেষ্টা যেমনটা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতের উপর, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দলটির যে নৈতিক অবস্থান তাতে কি ফেরার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? মানে ফেরাটা কিরকম? ফেরাটা হচ্ছে রাজনীতিতে যেটা যেভাবে ফিরে আর যেটি সড়ক পরিবহন মন্ত্রী বলছে যে ফেসিবাদ না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন যে ফেসিবাদের উত্থানের সম্ভাবনা নেই। তো ফেসিবাদ তো ক্ষমতা থেকে বিতাড়িত, তার উত্থান কী হবে? রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এখন এটি কি আইনি প্রশ্ন? প্রথমত এটা আইনি প্রশ্ন হলে আইনিভাবে এর সমাধান করতে হবে, যেটা তথ্য উপদেষ্টা বলেছেন যে পুরোপুরি মানে আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কিনা আদালত ঠিক করবে। আর দ্বিতীয় হচ্ছে যে এটি যদি রাজনৈতিক প্রশ্ন হয় রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তবে আমি মনে করি না কোনোভাবেই এটি কেবল এটি আইনশৃঙ্খলা জনিত সমস্যা নয়। আইনশৃঙ্খলা জনিত সমস্যা হয় যে কোনো একটা কর্মসূচি নেওয়া হলো, সেই কর্মসূচি যাতে হতে না পারে বা সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো গোলমাল না হতে পারে। আজকে তো 32 নম্বরে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে গেছে বলে মনে হয়। সেখানে জামাত একটা মিছিল করেছিল, আর সাংবাদিকরা তার ছবি তুলতে গেছিল, সেটি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে কি ঘটনা ঘটছে সাংবাদিকদের উপর আক্রমণ করেছে নির্মমভাবে। যেটি এখন ফেসিবাদ কোনটা? এই মানে আমরা যদি ফেসিবাদ বলতে কণ্ঠ রোধ করাকে বোঝায়, যদি প্রতিপক্ষের উপর আক্রমণ বোঝায় এবং প্রতিপক্ষকে রাস্তায় বের করতে না দেওয়া বোঝায়, তাহলে এই সাংবাদিকদের উপর দলন পীড়ন বুঝি, তাহলে এটা তো ফেসিবাদ। তাহলে ফেসিবাদ যায়নি। আর দ্বিতীয় হচ্ছে যে যখন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যেমন নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময় জামাত ইসলাম। তো সুতরাং এই নির্বাহী আদেশে নিষিদ্ধ এটা কোনোভাবে গ্রহণযোগ্য। কিন্তু এখন তো ওটা পার্লামেন্টে রেটিফাই হয়েছে। আচ্ছা, পার্লামেন্ট হয়েছে মানে কি ওই আইনটা রেটিফাই হয়েছে? মানে এটি করা হয়েছে কিন্তু সন্ত্রাস দমন আইনে, এবং ওই সন্ত্রাস দমন আইনটি করা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়। আমরা তো 55 বছর ধরে বলে আসছি কোনো রকম নিবর্তনমূলক আইন থাকবে না। সন্ত্রাস দমন আইনকে সন্ত্রাসীদের দমনের জন্য না রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করা হয়েছিল। এখন রাজনৈতিক দল যদি সন্ত্রাসের কায়দায়, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে গতকাল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে 23শে জুনকে সামনে রেখে যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে, সে কারণে পুলিশ নিয়োগ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সেনাবাহিনী হয়তো 6টি জেলায় মোতায়েন করা হয়েছে। প্রথমত হচ্ছে যে তাহলে এই যেখানে আওয়ামী লীগ মিছিল করেনি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কে করবে? আর খুব যে বড় মিছিল করেছে বা বড় ধরনের তারা শোডাউন দিয়েছে তাও মনে হয় না। তাদের গত 1.5 বছর ধরে যে রাজনৈতিক তৎপরতা সেটা কিন্তু সামাজিক মাধ্যমে। সুতরাং সামাজিক মাধ্যম কি, এবং সামাজিক মাধ্যম তো বন্ধ করার কোনো মেকানিজম এখনো তৈরি হয়নি। আওয়ামী লীগও পারেনি। হয়েছে কিছুটা। আওয়ামী লীগ করেছিল ওই যে গণ অভ্যুত্থানের সময়
ইন্টারনেট বন্ধ করে। ইন্টারনেট আপনার আইডি যে আইডি দিয়ে আপনি যে কাজটা করছেন সেই আপনার আইডিটাকে নষ্ট করে দিতে পারে। না, সেটা আবার নতুন আইডি করবে। মানে এটা তো হচ্ছে আপনি যত তাকে থামাতে চাইবেন তত সে চেষ্টা করবে। তা আমি মনে করি এই একটা হচ্ছে যে তথ্য উপদেষ্টার কথা করে যে এটা আদালতের মাধ্যমে এর মীমাংসা হতে পারে একটা। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিকভাবে মীমাংসা। এখন আদালতের মাধ্যমে ধরেন আদালতে যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের সমন জারি হয়েছে অথবা বিচার প্রক্রিয়া চলছে, সেটা সেভাবে দলের বিরুদ্ধে একটা রিট হয়েছে আর দলের বিরুদ্ধে একটা আবেদন করা হয়েছে, তাকে আচ্ছা, আমি আদালতটাকে বাদ দিলাম। আওয়ামী লীগের দিক থেকে তাদের এই এত বড় একটা ঘটনার পরে তাদের নৈতিক কতখানি আছে, ভিত্তি আছে তাদেরকে আবার রাজনীতিতে? এসব ক্ষেত্রে সময় কিন্তু একটা বড় বিচারক বা বড় নির্ধারক। 2024 কি তারা নামতে পেরেছে কেউ? 2024 ফেব্রুয়ারি, 24 আগস্টে অথবা তার পরে 25 আগস্টেও, আজকে 26 আগস্টে তারা যে নামতে পারলো, নিশ্চয়ই শাসন ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো না কোনো দুর্বলতা ছিল, কোনো ঘাটতি ছিল, অথবা যে গণ অভ্যুত্থানটা যেসব অঙ্গীকার নিয়ে হয়েছিল সেই অঙ্গীকার বাস্তবায়নের ঘাটতি ছিল। যেটি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে আওয়ামী লীগ কী কারণে প্রাসঙ্গিক হয়েছে, কী কারণে ফিরে আসছে। তিনি কিন্তু একবার বলছে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। আমি মনে করি না ফিরে এসেছে, কিন্তু কথা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু দল হিসাবে নিষিদ্ধ করা, দল হিসাবে বাংলাদেশে এবং পাকিস্তানে অনেক দল নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে জামাত ইসলাম 3বার নিষিদ্ধ হয়েছে। স্বাধীনতার পর 10 বছর জামাত ইসলামের নামে দল ছিল না, 80 সাল পর্যন্ত। 80 সালে তাদের হয়েছে। সুতরাং কমিউনিস্ট পার্টি, তারপর ডেমোক্রেটিক লীগ জিয়াউর রহমানের আমলে নিষিদ্ধ হয়েছে। এরশাদও কোনো দল নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দল নিষিদ্ধ করে গণতন্ত্রকে সংহত করা যাবে না, এগিয়েও নেওয়া যাবে না। এখন এটি আমি মনে করি রাজনৈতিক প্রশ্ন। তাই যারা অপরাধ করেছে তাদের যদি আপনি বিচার করেন, তাহলে অপরাধ যারা করে নাই তাদের, আমরা তো আওয়ামী লীগ ফিরে আসা না নির্বাচনের সময় দেখেছি কোনো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কোনো দল বলেছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট আমরা চাই না। এমনকি জামাত ইসলামের যে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাকি নাম, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও কিন্তু বলেছেন যে যারা অপরাধ করে নাই, যারা নিষ্কলুষ আওয়ামী লীগের এবং যারা মুজিবুর হকের নিরীহ অনুসারী ছিলেন তাদের কাছে আমি ভোট চাই। বিএনপির তো বিভিন্ন জায়গায় চেয়েছে। এমনকি এনসিপিরও কোথাও বলছে যে যাদের মানে নিরীহ আওয়ামী লীগারদের ভোট চাই। তাহলে নিরীহ আওয়ামী লীগাররা যদি রাস্তায় নামে আপনি কি বলবেন? আইনিভাবে তো বাধা দিতে পারেন না। আর যদি বলেন বিচারটা 1.5 বছরেও হয়নি, 2 বছর হতে চলছে, 2 বছরও হয়নি, বিচারটা কবে হবে? প্রথমত দলের বিচার, দ্বিতীয় হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি আপনি একাধিক হত্যা মামলা দেন, যে হত্যা করেছে তিনি যদি অন্য অপরাধ করেন, একজন শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা, একজন আইনজীবীর বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যা মামলা, তাহলে বিচার প্রক্রিয়াটা কি সঠিকভাবে চলছে? আমরা তো আদালতের উপর নির্ভর করব। যদি আপনি বলছেন যে আদালত বাদ দিলাম, আপনি নৈতিক যে প্রশ্ন করেছেন, অবশ্যই নৈতিক প্রশ্নটি এখানে জড়িত। 24শে জুলাই অভ্যুত্থানের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তারপর তাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, অনুশোচনা করতে হবে, রাজনীতিতে ফিরে আসতে হলে। কারণ এটি কোনো অপরাধ স্বীকার করলে তার মধ্যে সেটা কোনো দুর্বলতা নয়, বরং অপরাধ অস্বীকার করলে, অগ্রাহ্য করলে সেটি কিন্তু নৈতিক অবস্থানকে দুর্বল করে। আর দলটি কোত্থেকে পরিচালিত হবে? দলটি দেশের দল হলে দেশের মাটিতেই পরিচালিত হবে। আমরা তো দৃশ্যমান কাউকে দেখি না, অদৃশ্য দল তো পরিচালিত হতে পারে না। এই বিষয়ে যে বর্তমান সরকারি দল এবং বিরোধী দলের অবস্থানটা কি, অভিন্ন মনে হয় না। যদিও সংসদে
সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই আইনটি সবাই মিলে পাশ করেছে, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আপনার কাছে কি মনে হয় যে কোনো না কোনো দল তাদেরকে চায় যে তারা রাজনীতি আবার পুনর্বাসিত হোক? মানে এই প্রশ্নে কি কোনো দ্বিমত আছে? মানে আচ্ছা, কোনো দল চাইলে কি হয় না, জনগণ চাইতে হবে, তাহলে জনগণের কাছে যেতে হবে, তাহলে আরেকটি গণভোট হতে হবে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না, একটা গণভোট হোক। মানে আপনি দল চাইলে তো হতে পারে না। যেমন ধরেন বাংলাদেশে আমি বলছি, বাংলাদেশে অনেক দল যারা সেকুলারিজমে বিশ্বাস করে, যারা বামপন্থায় বিশ্বাস করে, তারা মনে করে ধর্মভিত্তিক দল থাকা উচিত না। আবার যারা ধর্মভিত্তিক দলে বিশ্বাস করে তারা মনে করে এই সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী দল থাকা উচিত না। কিন্তু এই চাওয়ার উপর তো দল থাকবে না, দল থাকবে জনগণের আস্থার উপর। জনগণ অনাস্থা প্রকাশ করুক, আমি মনে করি বিষয়টি জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত, আর সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আজকে আমরা যতই যা বলি, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর বাস্তবতা পাল্টে যাবে। ধন্যবাদ। রাকিব, রুহুল কবির রিজভী যেভাবে বলছেন যে ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে আর সম্ভব নয়, কিন্তু সৌরভ ভাই একটা কথা বলছেন যে সময় অনেক কিছু ঠিক করে দেয়। তো আপনার কি মনে হয় যে সেই সময়টা আসছে আওয়ামী লীগ ফেরত আসার মতো? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, ডেফিনেটলি রাজনীতির সময়টা খুব ইম্পর্ট্যান্ট, সময় এবং কনটেক্সটে কোনটা হচ্ছে। তো সময়ে আগামীতে সময়টা কোন জায়গায় কী হবে, ধরেন আওয়ামী লীগ তো এটাও বলেছিল যে তারা 2041 সাল পর্যন্ত নির্বিঘ্নে ক্ষমতায় থাকবে। ইভেন 24-এর ইলেকশনের কয়েক মাস পরেই তাদের পতন হতে হলো। তো এটা তো আওয়ামী লীগ কখনো জানতো না এবং আওয়ামী লীগ এটা বিশ্বাস করতে পারেনি, পতনের পরেও সেটা ফিল করতে পারেনি। তো সময়ের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হয়, কিন্তু কারেন্ট বাস্তবতায় আগামীর সময়টাকে আপনার আয়নাতে অনেক কিছু দেখা যায় আর কি। এবং যারা রাজনীতি বিশ্লেষণ করে বা যারা রাজনীতি নিয়ে ভাবে, চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করে, তাদের অনেক পয়েন্টগুলো মিলাতে হয়, মিলালে একটা সরলরেখা বা একটা অবয়ব তৈরি হয়েছে, ত্রিমাত্রিক একটা অবয়ব তৈরি হয়। দেখুন, আওয়ামী লীগ প্রশ্নে এখানে অনেকগুলো প্রশ্ন জড়িত। আওয়ামী লীগ প্রশ্নে একটা হচ্ছে, ধরেন আওয়ামী লীগের বিচারটা আজকে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন যে আদালতের রায়ে সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পার্মানেন্টলি না। তো তার মানে এটা আদালতের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, ধরেন সৌরভ একটা কথা বলছে যে এটা রাজনীতির সিদ্ধান্ত কিনা বা রাজনীতির সিদ্ধান্ত হওয়া উচিত বা রাজনীতিক অ্যাকোমোডেশন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ধরেন বিএনপির যে একটা ট্রুথ অ্যান্ড হিলিং কনসিলিয়েশন তারা তাদের ইশতেহারও ছিল, সবসময় তারা বলে আসছে। তো সেই প্রক্রিয়া যেতে হলো, তো আপনার ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা অপরাধ করেছে দৃশ্যমানে জিনিসটা, তো তাদের পক্ষ থেকে তো অন্তত সরি ফিল করতে বা অনুশোচনার মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। তো সেই জায়গার মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসছে? আওয়ামী লীগ তো আসছে না। আপনি দেখেন গতকালে তারা কোথায় জানি মিছিল করছে এবং পুলিশকে ওপেন হুমকি দিচ্ছে যে আসবি না, তোর গুলি করে মেরে ফেলবো। তো এখন দেখেন তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণগুলো, ইভেন সে 24-এ এই এক কথা হচ্ছে এটা তো অস্বীকার করেই। অস্বীকার পরবর্তী সময় আপনি দেখেন এই যে হুমকি দামকি, তার যে পুরনো যে প্রবণতা, তার যে ফেসিবাদ, স্বৈরাচারী বা তার কাঠামোগত যে প্রবণতা, সেই প্রবণতাটাকে সে কন্টিনিউয়াস রেখেছে। তখন এর মাঝখানে তাহলে আপনি মানুষ, জনগণ, পিপল, রাজনৈতিক দলগুলোর মধ্যে কীভাবে সিম্পেথি গেইন করে তাকে একটা ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থার পরটা তো সে নিজে বন্ধ করতেছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কি, উনি আরেকটা কথা বলছে যে অদৃশ্য দল বা পরিচালনা কার করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন আওয়ামী লীগ এতদিন বাংলাদেশের মানুষ মনে করতো যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের আশীর্বাদ তুষ্ট একটি দল, আর এখন মানুষ মনে করতেছে যে এটা ভারতের আর একটা এক্সটেনশন পার্ট। এবং তাদের আচরণগুলো আপনি যেভাবে দেখেন, এই যে কিছুদিন আগে চৈতালি চক্রবর্তী হঠাৎ করে কোত্থেকে নাজিল হলো দিয়ে বলতেছে সুবন্ধু দাদার কথা অনুযায়ী ফেরত আসবে এবং সুবন্ধু দাদাই দিদিকে ফেরত আনবে, হাসিনা দিদিকে ফেরত আনবে। এখন এই যে আপনি ওপেনলি আরেকটা দেশের উপরে, বা এই যে পশ্চিমবঙ্গে যখন আপনার যখন বিজেপি জিতলো, তাদের মধ্যে একটা আনন্দ জোয়ার বয়ে গেল। ইভেন শুধু তাই না, তাদের তখন মুখ্যমন্ত্রী নির্ধারণ করেনি, মানে বিজেপি মুখ্যমন্ত্রী নির্ধারণ করার আগে তাদের 3-4 জন ক্যান্ডিডেট ছিল, শুভেন্দু অধিকারী হতো, তিনি এগিয়েছিলেন, কিন্তু নির্ধারণ করেনি। তার আগেই আওয়ামী লীগের প্যাডে তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেল। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি বাংলাদেশের এই যে জনগণের কাছে ছেড়ে দেওয়া বলছে, জনগণ তো এখন এটা ওপেন ক্লিয়ার, যারা আওয়ামী লীগ মতাদর্শী লোক তারাও মনে করতেছে এটা ওদের একটা এক্সটেনশন পার্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের অতি দ্রুত রাজনৈতিক ফেরাটা খুব কঠিন হবে। কারণ হচ্ছে কি, যখন আপনি ধরেন এই যে উনি একটা কথা বলছে যে রাজনৈতিক পরিস্থিতি এদেরকে ফেরত আনার সুযোগ করে দিচ্ছে কিনা, এটা ট্রু। ধরেন অনেক কিছুই পুরনো ফেসিবাদের কায়দায়, মানে ফেসিবাদ জিনিসটা তো আপনি বলে করা হবে না, এটা তো আসলে আপনার অ্যাক্টিভিটি আচরণে প্রকাশ পাবে। যেমন আজকে দেখেন 32 এখানে তো আওয়ামী লীগের কেউ যায়নি এবং সরকারও তো কাউকে এখানে পাঠায়নি, গেছে কারা, জামাত গেছে, আবার পিটেছে কাকে, সাংবাদিকের পিটেছে। তো এটা তো ওপেন আপনাদের মিডিয়াগুলোতে আসছে। তো এটা কিন্তু আরেকটা ফেসিবাদের আচরণ, কারণ আপনি আরেকজনকে জোরপূর্বক দমন করতে যাচ্ছেন।
আওয়ামী লীগ যদি কোনো বিশৃঙ্খলা করে বা অরাজকতা করে, এটা দায়িত্ব সরকারের। তার সাথে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পুলিশ আছে, অন্যান্য তার ফোর্সিং বাহিনীগুলো আছে। তো সেটা দায়িত্ব নেই বা আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা নেই। তার মানে আপনি নিজ থেকেই আরেকটা ফেসিবাদ নিজের উপর দায়ভার নিয়ে নিচ্ছেন। তো এই আচরণগুলো প্রকাশ হলে তো তখন এই আচরণগুলো যত বেশি আপনি করবেন সমাজে, তত বেশি আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাবে অটোমেটিকলি। এই কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগের পলিটিক্যালি ডিল করতে হবে, আর আদালতের বিষয়টা তো আদালতের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, সময়ের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় এখানে আরেকটা প্রশ্ন এখানে জরুরি, অনেকে এটা মনে করেন, আমি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ ফিরবে, যেহেতু একটা ভোটার সংখ্যা ছিল, কোনো না কোনো ফর্মে সে ফিরবে। হ্যাঁ, কারণ আপনার মুসলিম লীগে তো নিষিদ্ধ করা নেই, কোনো না কোনো ফর্মে সে ছিল, জাতীয় পার্টিতে অনেকগুলো ভগ্নাংশ ছিল, ইভেন আপনার জাসদের তো অনেকগুলো ভগ্নাংশ আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগে ফিরবে, কিন্তু এখানে মেজর কোশ্চেন আমার কাছে সেটা যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে কিনা। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারতেছে না। এখানে আপনার একটা যোগ করি, ধরেন আপনি যদি আওয়ামী লীগের মতদর্শী বা নিউট্রালাইজ কাউকে জিজ্ঞেস করেন যে হাসিনা কে ফিরবে, এর সঠিক উত্তর আপনাকে তার কাছে পাবেন না। সে মনে করে যে কোনো না কোনো সময় ভারত বাংলাদেশের উপর প্রেশার খাটিয়ে, সরকারের উপর প্রেশার খাটিয়ে হাসিনাকে এখানে দিয়ে যাবে বা হাসিনা ফেরত আসবে। এই বাস্তবতা কি এখানে আছে? ধরেন আরেকটা আপনাকে আমি যোগ করি, পৃথিবীতে গণ অভ্যুত্থানের মুখে বা গণ আন্দোলনের মুখে যেসব এ ধরনের শাসকদের পতন হয়েছে, খুব কম শাসক নিজ দেশে ফেরত এসেছে যারা পালিয়ে গেছে। ধরেন রেজা পাহলভি 1979-এ ইরানি শাসন বিপ্লবের পর, তারপরে ইজিপ্টে 80 সালে উনি মারা গেলেন। ফার্দিনান্দ মার্কাস 86 সালে পিপল পাবলিক রেভলিউশনের মধ্যে ক্ষমতাচ্যুত হলো, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে 1989-তে মারা গেলেন। ইদি আমিন উগান্ডার, তিনি মারা গেলেন জেদ্দাতে। তারপরে বেন আলী 2011 সালে, যেটাকে আমাদের সাথে মিলানো হয়, তিউনেসিয়ার, তিনি মারা গেলেন আবার হচ্ছে সৌদি আরবে। এরকম অসংখ্য উদাহরণ আছে। তো হাসিনার যে বয়স, কারণ হাসিনার বয়স +-80, তো সেই 80 বয়স আগামী এই সরকার যদি 5 বছর, তো একটা ইলেকটেড গভর্নমেন্ট সাধারণভাবে থাকবে, তো 85 হবে, তখন তার বয়স, এই বয়স প্রেক্ষিতে এটা যদি হাসিনার বয়সটা যদি ধরেন 40, 50, 60 যদি হতো, তাও এটা মেনে নিতে পারতাম। কিন্তু আমি মনে করি না যে হাসিনার ফেরার কোনো সুযোগ আছে। এখন আওয়ামী লীগের নেতৃত্বটা পরবর্তী কাশে নেবে। আমাদের অনেক মঞ্চে, অনেক জায়গায়, রাজনৈতিক অঙ্গনে অনেক কানাঘোষা রয়েছে যে পরবর্তী দায়টা কার, মানে দায়িত্বটা কে নেবে, কি সজীব জয়ের হাতে যাবে, শেখ কেরানার হাতে যাবে, ববির হাতে যাবে, নাকি তাদের পরিবারের বাইরে কাউকে যাবে। তো সেটা দেখার জন্য হচ্ছে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ তখন নির্ধারিত হবে। বাট আমার কাছে ইন কমন সেন্সে ওপেন আইতে মনে হচ্ছে, ইনভিজিবল আইতে সেটা হচ্ছে যে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফেরা হচ্ছে না। ধন্যবাদ। শিশির, আপনার কাছে আসি। সেটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে 11 দলীয় জোট মাঠে নেমেছে, কিন্তু সরকারের পুলিশ বাহিনী আছে, কয়েকটা জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা আছে। তার মানে সরকারের সব আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে যে আপনাদের রাজপথে নামতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহ-আলোচককে, সময় টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, 11 দলীয় জোট বা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জুলাই বিপ্লবীরা বা যারা জুলাই ঘটিয়েছে বাংলাদেশে, তারা আওয়ামী লীগের ব্যাপারে একদম স্পষ্ট অবস্থান নিয়েছে। এখানে রাজনৈতিক দল দিয়ে বিবেচনা করলেও হবে না। অনেক সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। আপনি দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যাই দেখেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো আওয়ামী লীগের ব্যাপারটা যেটা মানে আজকে তথ্য উপদেষ্টা বললেন, মানে আমরা মাঝে মাঝে আহত হই ওনার আচরণে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আদালত নেবে। দেখেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল, তারা নিজেদেরকে নিষিদ্ধ করে বাকশালে ঢুকে গেছে এবং তারা নিজের দল নিষিদ্ধ করতে পারে, এটা একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বাকশাল হয়েছে, সুতরাং তারা ওই জায়গা থেকেও তারা মানে রাজনৈতিক দল হিসেবে থাকতে চায় না। তারা একটা বাকশাল ফেসিজমের মধ্যে ঢুকছে। শেখ হাসিনাও বাংলাদেশে কোনো সময় রাজনৈতিক দল হিসেবে নিজের বা রাজনৈতিক নেতা হিসেবে কখনো সে নিজের মনে করতো না, সে এখানে একটা রেজিমে মনে করতো। তো সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কখনো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পলিটিক্যাল সায়েন্সে এটা ভুল করবেন না, রাজনৈতিক সংজ্ঞায় এটা আসে না। যদি রাজনৈতিক দল হতো আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে ফেরার এত করছেন কেন, আশঙ্কা করছেন কেন? আমরা আওয়ামী লীগকে ফেরার আশঙ্কা করছি না, তবে আমরা মনে করি আওয়ামী লীগ যে এখন বাংলাদেশে যেভাবে মানে আপনার ফেসিজম বা অবশিষ্ট ফেসিজম তার ভিতরে আছে, বা তার যে বিষাক্ত রাজনীতি মানে কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ, সেগুলো আমাদের উদ্বিগ্ন করছে। যেমন গাজীপুরে যেটা বললো যে ওরা পুলিশকে প্রকাশ্যে বলছে সামনে আগালি মেরে ফেলবো। মহাখালীতে ওরা ককটেল মেরেছে। আপনি দেখেন, বিএনপির সাথে জামাতের, এনসিপির অনেক জায়গায় কিন্তু রাজনৈতিক বিরোধ আছে, দলাদলি আছে, সব আছে, কিন্তু আমরা কিন্তু এই 2 বছর কোনো দলের বিরুদ্ধে কিন্তু বোমাবাজি করি নাই। এটা আমরা করি নাই। হ্যাঁ, হয়েছে, আমাদের মধ্যে কাদা ছুরি হয়েছে, সব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল, সে আসে একদম সন্ত্রাসী কায়দায়, মানে একটা জঙ্গি সংগঠনের মতো করে আসে। এখন তারা তো যেভাবে মানুষকে ট্রিট করে, এর জন্য তো আপনাকে রাস্তায় নামতে হবে, যা সাধারণ জনগণের জন্য আপনার রাস্তায় নামতে হবে। আর কিছু জিনিস ভাই, যেটা সৌরভ ভাই বললো, আমি শুনলাম যে ফেসিজম এখন আমাদের মধ্যে আছে, ভাই আওয়ামী লীগের মধ্যে কতটুকু দেখতে পারলো। দেখেন,
আজকে জামাতের নেতাকর্মীরা বা কিছু উগ্র সমর্থকরা যেটা করেছে সাংবাদিকদের সাথে, এটা আমরা প্রত্যেকে নিন্দা জানাই। এটাকে কখনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। কিন্তু আপনাকে দেখতে হবে, কিছুদিন আগে কিন্তু বগুড়ায় আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধচারণ করায় 4 জন সাংবাদিককে কিন্তু জেলে ভরেছে। আজকে তো শুধু মানে হামলা হয়েছে, তারা জেলে ভরে দিয়েছে। তো সেগুলো কিন্তু আমরা সেভাবে বড় করে দেখি না। আমরা আওয়ামী লীগ যেভাবে ভোবাজি করছে সেটাকেও ফেসিবাদ মনে করতেছি না। আজকে এখানে শুধু সংঘর্ষটাকে ফেসিবাদ মনে করতেছি। আমি এই সংঘর্ষকে জাস্টিফাই করি না, এটা একটা উগ্রবাদ। এবং আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে উগ্রবাদ আছে, বামপন্থীদের মধ্যে বামপন্থার উগ্রবাদ আছে, জাতীয়তাবাদীদের মধ্যে উগ্র জাতীয়তাবাদী উগ্রবাদ আছে। এগুলো আছে বাংলাদেশে। এগুলো মানে এখনো রাজনৈতিক চর্চাটা আমরা ওইভাবে যাইতে পারি নাই, বা এখনো আমরা মানে শিক্ষিত রাজনৈতিক জনগোষ্ঠী হইতে পারি না, এটা আমার কাছে মনে হয়। তো শুধু এক পকেটটা দেখলে হবে না। আর যেটা বললেন তথ্য উপদেষ্টা, আদালতের বিষয়, দেখেন একমাত্র বাংলাদেশের জনগণ যারা আদালতকে স্বাধীন করছে। এই যে যদি আমরা জুলাই আমরা এই বিপ্লব না করতাম, বাংলাদেশে আদালত যে পরাধীন ছিল, এটা আজীবন পরাধীন থাকতো। এই যে 17 বছর আমাদের 3টা ইলেকশনে আমাদের ভোট দেওয়ার অধিকার হরণ করলো, আদালত কি পারছে আমাদের ভোটার অধিকার ফিরে দিতে? বরং আদালতের প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিয়েছে। তারা তার নিজের অধিকারও পায় নাই। এই জুলাই যদি না করতো, আদালত স্বাধীন হতো না। আমরা এখন আদালতকে স্বাধীন করে দিচ্ছি। যদি এখন আদালত যদি অন্য কিছু করতে যায়, বা বাংলাদেশের জনগণ তাদেরকে বারবার উদ্ধার করে স্বাধীন করে দেয়, তাদের অধিকার ফিরিয়ে দেয়, এখন তারা যদি মনে করে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে তারা কোনোভাবে প্রতিবেশী দেশে না, আদালতে কি সিদ্ধান্ত নেবে আপনি আপনি যেটা আমি বলছেন সেটা স্বাধীন। আমি বলতে চাই না, এখানে আমার এখানে আশঙ্কা আছে। কারণ বাংলাদেশের আদালতকে বা নিম্ন আদালতকে বারবার রাজনৈতিক দলগুলো প্রভাবিত করে, যেটা আওয়ামী লীগ করেছে। এখন এই উপদেষ্টার কথা আমি মানে সন্দেহ পোষণ করছি, তারা আবার কোনোভাবে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে কিনা। কারণ কথার টোন হচ্ছে অনেকটা আওয়ামী লীগকে একটু নর্মালাইজেশন প্রজেক্টের মতো। তো এটা আমাদের একদমই স্পষ্ট অবস্থান। আর তারপর যেটা ভাই বললেন যে মানে শিক্ষকদেরকে মানে গ্রেপ্তার করা হচ্ছে যারা, আচ্ছা এখন শিক্ষক তো ধরেন আপনার যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির যে মুক্তিযোদ্ধার কমান্ডার যে লীগ ছিল, ও যে শিক্ষক জামাল উদ্দিন, সে তো বলছে জুলাই যোদ্ধাদেরকে ব্রাশ ফায়ার করো, গুলি করো। সে তো শিক্ষক, তাকে গ্রেপ্তার করবে না? নাকি শিক্ষকতা করানো তার হচ্ছে সব গুণা মাফ হয়ে যাবে? যদি আপনি বলেন এই যে মৌলবাদের অর্থনীতি লেখে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে ফেলেছে, 234 বিলিয়ন টাকা পাচারকে যারা জায়েজ করেছে, এই যে আবুল বারাকাত, সে তো শিক্ষক, এখন কি আপনি তাকে মাফ করে দিবেন শিক্ষক হওয়ার কারণে? এবার আসেন, উনি বিচারপতিদের কথা বললো। বিচারপতি খায়রুল হক বাংলাদেশের ভোটাধিকার হরানোর জন্য মানে তার আওয়ামী লীগের পাড় চাটামি করে তার জীবন ধ্বংস করে দিয়েছে। এখন খায়রুল হকের বিচার হবে না? সংশ্লিষ্ট ধারায় তো মামলা না, হবে। আমি বলতেছি, এখন আপনি যদি বলেন খায়রুল হক বিচারক, হ্যাঁ জাস্টিস মাই লর্ড, আমি এটা আপনি এটা বলতে পারবেন না, বলতে হবে হ্যাঁ বিচারক। আমি শেষ করি। এবার আসেন সাংবাদিকদের কথায়। বাংলাদেশে গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সাংবাদিক, এই ব্যাপারে আমাদের কোড অফ কন্ডাক্ট আছে, সবসময় আছে। কিন্তু যদি কেউ যদি ধরেন আপনার ফারজানা রূপের মতো যদি বলে দেয় হেফাজতের এখানে সব জঙ্গি, এদেরকে গুলি করে মেরে ফেলা উচিত, এই গণহত্যার সাথে যারা জড়িত থাকে, উস্কানি দেয়, সম্মতি উৎপাদন করে, তাদের ব্যাপারে বাংলাদেশে প্রচলিত আইনি কি বিচার হবে না? সাংবাদিক হওয়ার কারণে কি আপনি মানে মনে করেন প্রচলিত আইন হবে, ধরবেন আপনারে? কিন্তু আপনাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বলতেছি। এখন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বললে বলে সাংবাদিক গ্রেপ্তার, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরলে বলে শিক্ষক গ্রেপ্তার, হত্যা মামলা। এখন আমি আপনাকে বলি, শেখ হাসিনা কি কাউকে মানে নিজ হাতে গুলি করছে? গুলি করছে নাকি? সে তো সুপ্রিম অথরিটি, সে নির্দেশনা দিয়েছে। যারা এখানে এই যে সাংবাদিক, বিচারক, তারপরে হচ্ছে এখানে আপনি যদি বলেন অধ্যাপক, তারা অধ্যাপক ব্যাংক লুট করার সম্মতি উৎপাদন করে দিয়েছে, কিভাবে ব্যাংক লুট করতে হবে। সাংবাদিক এখানে মানুষ মারার জন্য সম্মতি উৎপাদন করেছে, কিভাবে মানুষ মারতে হবে। এখানে বিচারক এখানে ভোটাধিকার হরানোর জন্য সে রায় দিয়েছে। তাহলে আপনার এই যে জিনিসগুলো, তারা কি এখানে দোষী না শেখ হাসিনার মতো? আপনি বলবেন যে না, তারা নির্দিষ্টভাবে তারা তো কারো গুলি করে নাই, সে আবুল বারাকাত তো নিজে হাতে ব্যাংক লুট করে নাই। আপনি বলবেন যে খায়রুল হক তো কারো বলে নাই তুমি ভোট দিও না, কিন্তু সে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেশে জাদুঘরে পাঠিয়ে দিছে। এগুলো ব্যাপারে তো আপনার স্পষ্ট রাখতে হবে। এখন আমরা মানে বলি যে দেখেন আওয়ামী লীগের ব্যাপারে আমরা বরাবর বলি, আওয়ামী লীগ আসলে কোনো বাংলাদেশের দল না। আওয়ামী লীগ দেখেন, যদি আওয়ামী লীগ বাংলাদেশের দল হতো, এই যে দলটা আমাদের চট্টগ্রাম এবং হচ্ছে রংপুর বিচ্ছিন্ন করার জন্য ভারতের গভর্নমেন্ট অফিসাররা এবং যারা সমরবিদ এমিরেটাস অধ্যাপক ভারত কর্নার, সে বলেছে রংপুর দখল করে নাও অথবা বিচ্ছিন্ন করে নাও বা কিনে নাও। আমরা সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের জনগণের প্রতিবাদ করছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী বা আওয়ামী লীগ মনে কেউ আপনি প্রতিবাদ করতে দেখছেন? তারা তো চায় রংপুর দখল করে নাও, তারা তো চায় ইন্ডিয়া এখানে
অপারেশন নামক, ইন্ডিয়া বাংলাদেশে বোমা বোমা ফালা, এখন তাদেরকে কি আপনি বাংলাদেশের জনগণের মতো করে ট্রিট করলে হবে? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা ফয়সালা হয়ে গেছে। কিভাবে? আওয়ামী লীগ নিজে একটা যুদ্ধ ঘোষণা করেছে, জুলাই যুদ্ধ। এই যুদ্ধে সে তার সমস্ত শক্তি, রাজনৈতিক শক্তি, তার সকল প্রশাসন, তার বৈদেশিক সমর্থন সব নিয়ে সে আমাদের সাথে রাজপথে লড়াই করছে, লড়াই করে সে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার মধ্য দিয়ে তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। এখন যদি বলেন তার অবশিষ্ট কি আছে, তার হচ্ছে বিচার বাকি আছে, যেটা নাৎসি পার্টির বিরুদ্ধে মানে করা হয়েছে, নাৎসিদের ব্যাপারে যে বিচার হয়েছে, বা আপনি যদি বলেন আশরাফ গানী সরকার যেভাবে পালিয়ে গেছে, আপনি যদি বলেন এখানে সিরিয়ার বাশার আল সরকার, আসাদ আল সরকার, এদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন অনেকে বলবে তা আওয়ামী লীগের তো পারেন নাই, আওয়ামী লীগ তো এখনো আছে, মানে পাড়ায় মহল্লা এখনো মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? দেখেন আমি আপনাকে বলি, ইরানের পরাজিত শক্তি আজকে 50 বছর হয়ে গেছে, তারপর তারা ইরানের ওই বিপ্লবকে মানে না, এই গভর্নমেন্টকে মানে না, ইরান দেশটাকে মানে না। তার মানে কি ইরান পিছিয়ে গিয়েছে? ইরানের জনগণ কি তাদেরকে আবার মনে করছে তারাই সঠিক? পরাজিত শক্তি কখনো আপনাকে মানবে না। আগামী 50 বছর হয়তো আওয়ামী লীগ আমাদেরকে মানবে না, বাংলাদেশের স্বাধীনতা মানবে না, এই জুলাই বিপ্লব মানবে না। তার মানে কি বাংলাদেশ তাদের কাছে মানা না মানা বা তার তার অপতৎপরতা কি বাংলাদেশের মানুষ কখনো গ্রাহ্য করবে? বরং আমরা মনে করি শিক্ষা নেওয়া উচিত, আগামী দিনগুলোতে তাদেরকে কিভাবে মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে তারা এখন ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠন, যেমন RSS এর আদর্শ পুষ্ট হয়ে তারা এখন বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে, যেটা আগে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরকে ভারত প্রশিক্ষণ দিয়ে ওই দেশ শ্রীলঙ্কায় একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক এখন ভারত চাচ্ছে বাংলাদেশে এখানে একটা জঙ্গি সংগঠন তৈরি করা, এটা আওয়ামী লীগের মাধ্যমে করা, এবং বিভিন্নভাবে এটা করছে। সুতরাং আমাদেরকে কেন আজকে সেনাবাহিনী র্যাব নামার দুঃখ হলো? কারণ একটা জঙ্গি সংগঠনের সাথে আপনি অবশ্যই বাহিনী লাগবে, জনগণকেও লাগবে। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ শুধু জনগণের তো হয়, বাহিনী দরকার ছিল না, আবার শুধু বাহিনী হয় জনগণ দরকার ছিল না, হবে না এটা। কারণ তারা অলরেডি সশস্ত্র। তো সশস্ত্র সংগঠনের সাথে আপনার সকল প্রস্তুতি রাখতে হবে। তারপর হচ্ছে তারা একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আপনার এখানে সন্ত্রাসী কার্যক্রম করছে, কোনোভাবে আপনি এটা ছোট করে দেখবেন না, দেখার সুযোগই নাই এখানে। সব কিছু মিলে আমরা যেটা মনে করি, সরকার গত 1.5 বছর তাদের প্রতি যে সফট কর্নার ছিল, যার কারণে তারা কিছুটা সাহস পেয়েছে। এখন সরকার যখন কিছুটা এখন তাদের প্রতি এখন হয়তো আইন শৃঙ্খলা প্রয়োগ করছে, দেশের জনগণ এখন তাদের সাহস বেড়েছে, রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিচ্ছে, এটাকে আমরা খুব পজিটিভলি দেখি। তবে অনেক সময় আওয়ামী লীগের তো অনেকে বলেন যে আওয়ামী লীগের এখনো একটা জনপ্রিয়তা আছে, 10-20% এখনো তাদের ভোট আছে। তো এই আওয়ামী লীগ ইলেকশন হলে তো কোনো না কোনো দলের পক্ষে দেয় এবং তারা তাদের ভোট চায় রাজনৈতিক দলগুলো। তো আওয়ামী লীগের এই যে ভোট আছে, কর্মী সমর্থক আছে, শুধু নেতারা পালিয়ে গেছে, তো এদেরকে পালিয়ে গেছে তো জেলে গেছে। তো এই আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করার জন্য নানা রকম ফর্ম চিন্তা করে অনেকে, নানা ফর্মুলা দেয়, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে। তো কিন্তু শেখ হাসিনা কোনোটাই করে না, গ্রহণ করে না। তিনি মনে করে তিনি আওয়ামী লীগের নেতা, তিনি আওয়ামী লীগের সুপ্রিয়র বস। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? আবার কিন্তু ওই প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ না শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ, এই তো আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে যে 4টি পথ দেখলাম, ওটা একটা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আছে সেটা, আর হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব, কারণ বহুবার আওয়ামী লীগে এটা হয়েছে। আরেকটা হচ্ছে যে সময়ের হাতে ছেড়ে দেওয়া, আর হলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সমাধান দেয় না। এখন এটি নির্ভর করবে, যেটা শিশির কাছে, শিশিরের অনেক বক্তব্য একমত, কিন্তু ওই ফেসিবাদও কিন্তু বদলে যায় সময়ের ব্যবধানে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে তার তো ফেসিবাদী হওয়ার সম্ভাবনা নেই। তাকে ক্ষমতায় আনা আর আওয়ামী লীগকে জায়গা দেওয়া কিন্তু এক নয়। হ্যাঁ, এই জন্য বলছি জনগণের উপর ছেড়ে দেওয়া। ধর 24-এ যে আওয়ামী লীগের উপর রাগ, ক্ষোভ, ক্রোধ ছিল, এটা আজকে কি আছে? কমে গেছে। কেন? দুটো কারণ। এক হচ্ছে গত 1.5 বছর আইনের শাসন, ন্যায় বিচার, উন্নতি, অর্থনৈতিক শৃঙ্খলা আনার ক্ষেত্রে সফল হয়নি সরকার। অন্তর্বর্তী সরকার হয়নি, এই সরকার তো মাত্র 4 মাস। আমি কি আপনার একটা প্রশ্ন করতে পারি? ছোট একটা। ধরেন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, আপনি কি মনে করেন না যে 17 বছর রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে ব্যর্থ হয়েছে, জুলাই আন্দোলনে জনগণ রাস্তায় নেমে জনগণ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা পুরো একটা জনগণ পুরো মানে বাংলাদেশের জনগণের
সম্পূর্ণ জনগণই এই সিদ্ধান্তটা নিয়েছে, রাজনৈতিক দলগুলো পিছনে ছিল। এটা কি আপনি মনে করেন না এটা গণরায় আওয়ামী লীগের বিরুদ্ধে? এরকম একটা রায় তো 90-এর গণ অভ্যুত্থানেও হয়েছিল। হ্যাঁ, সেজন্য তো সে দলটা এখন জাদু করে, আচ্ছা, জাতীয় পার্টি। সেই দলটা জাদুঘরে, আরো অনেক দল জাদুঘরে, এবং সরকারের প্রশ্রয় না থাকলে আরো কে কে জাদুঘরে থাকবে, আর সেই প্রশ্ন আমি যাচ্ছি না। আমি বলছি যে এই যে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও জনগণের কাছে, জনগণের রায়ের উপর ছেড়ে দিতে আপত্তি কোথায়, ভয় আচ্ছা, কোথায়? জনগণের রায়ের উপরে কিভাবে ছেড়ে দেবে আপনি, মানে কোন ইটা কি, সিস্টেমটা কি? যেমন যেটা বিএনপির মহাসচিব কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার তৎপরতা চলছিল, তখন করেনি সিদ্ধান্ত, শেষ পর্যন্ত বিএনপির সমর্থন জানিয়েছে। কিন্তু তার আগে বিএনপির অবস্থান ছিল, আমরা আইন করে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, আমরা নির্বাহী আদেশ বা কোনো আইন করে, একটা হতে পারে আদালত, দ্বিতীয় হতে পারে জনগণের রায়। ধরেন যদি আওয়ামী লীগ বিগত নির্বাচনে অংশ নিত, প্রথমত যে নির্বাচনে অংশ নেওয়ার অবস্থা ছিল না, যদি নিষিদ্ধ না থাকতো, কে নির্বাচন করতে পারত? 2-4 জন বিভিন্ন জায়গায়, আর এবং সেই নির্বাচনে কজন জয়ী হতো? কিন্তু আওয়ামী লীগ আজকে যে বলার সুযোগটা পাচ্ছে যে তাদের আইনগতভাবে নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে, সেটা বলতে পারতো না। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের তখন কিন্তু একটা কথা ছিল, এবং সেনাবাহিনী প্রধানের কথা নিয়ে তো তখন বেশ বিতর্ক হয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ আর সেই রিফাইন্ড আওয়ামী লীগ কি সম্ভব? আপনি কি কোনো সম্ভাবনা দেখেন? আমি কোনোটাই হা বা না বলবো না, এটার সময়ের উপর ছেড়ে দিতে হবে। কখন কি ভাবছিল যে এই যে এনসিপি একটা রাজনৈতিক দল হবে, এটা কি 1 বছর আগে ভাবা গিয়েছিল যখন 24-এ নির্বাচন হয়? কিন্তু দেশের জনগণ চেয়েছে বলে হয়েছে। জামাত ইসলামী যে দলটি অনেকবার হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হবে কেউ ভাবছিল? আমি তো মনে করি যে আওয়ামী লীগের যে আত্মঘাতী সিদ্ধান্ত, দমন পীড়নের কারণে আজকে জামাত ইসলামী প্রধান বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে। তা এখন এটা আরেকটি নির্ভর করবে যে 2009 সালে কেউ ভাবছিল যে বিএনপি আবার এই রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারবে? কারণ এমনকি 18তেও তো ভাবেনি, 18তে তখন নির্বাচনে যেয়ে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হলো। তো সুতরাং সময়ের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে। দ্বিতীয় হচ্ছে যে হবে কি হবে না, এটি কে নির্ধারণ করবে? এখন নির্ধারণ যদি সরকার করে, তখন তো সরকারের বিরুদ্ধে অভিযোগ আসবে। কোনটা যদি যে সরকার নির্বাহী আদেশে আইন দিয়ে যদি কোনো দল বা কোনো কার্যক্রম, আজকে অমুক মনে হলো যে অমুক সাংবাদিক সে ফ্যাসিবাদের দোসর, তার উপর হামলা চালালো, যদি এটা সরকার মনে করে এবং সরকারটা আইন করে দিল যে এই সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারবে না, সেটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক জনগণ। এও তো হতে পারে যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ হয়তো একটা আসন পেত না, জাতীয় পার্টি তো পায়নি। কিন্তু শিশির যে কথা বলছে, শিশিরের যুক্তির সাথে আমি একমত। কিন্তু এই যে আওয়ামী লীগকে দেওয়া হলো না এবং জাতীয় পার্টিকে দেওয়া হলো, তাতে জাতীয় পার্টি কী লাভবান হলো? বরং জাতীয় পার্টি আর এখন বলতে পারবে না যে আমাদের বঞ্চিত করেছে, বা আওয়ামী লীগের অন্য দোসরদের, অন্য সহযোগীদেরও। কথা হচ্ছে যে স্বাধীনতা, গণ অভ্যুত্থান সব কিছু কিসের জন্য? মানুষের জন্য। যে মানুষ গণ অভ্যুত্থানের সমস্ত জনগণই অংশ নিয়েছে, কিন্তু যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, জোরালো ভূমিকা ছিল, সে সাধারণ মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা তো দেখলাম যে রায়ের বাজার বধ্যভূমিতে 118 জন শহীদের নাম ঠিকানা পাওয়া যায়নি, অজ্ঞাতনামা শহীদ হিসেবে তাদের দাফন করা হয়েছে। তো এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? আন্দোলনে যারা জয়ী হয়েছে তাদের কি দায়িত্ব ছিল না তাদের খুঁজে বের করা? কিন্তু আমরা অনেক সময় দায়িত্ব পালন করি না, কিন্তু আমরা যতটা করি। আর যে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নটি, আমি মনে করি আমরা 55 বছর ঝগড়াঝাটি করেছি, 55 বছর সংঘর্ষ, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সামরিক বাহিনীতে পাল্টা কু হয়েছে। আর কতদিন? একটা সামগ্রিক, যেটা বিএনপির নির্বাচনী ইশতেহারেও আছে,
একটা সামগ্রিক রিকনসিলেশন, একটা ঐকমত্য। আজকে দেখেন ইরান যে জয়ী হয়েছে, ইরান জয়ী হয়েছে কেন? ঐক্যবদ্ধ ছিল বলে। আজকে ভারত কেন, যে কোনো দেশ, এর চেয়েও বড় দেশও যদি বাংলাদেশের উপর সেন দৃষ্টি দেয়, তাকে প্রতিরোধ করা যাবে, প্রতিহত করা যাবে আমাদের ঐক্য থাকলে। আর যদি ধরেন যেটা রাকিব বললেন যে 15-20% যদি আওয়ামী লীগের সমর্থন থাকে, তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে চাইবো কেন গণতন্ত্রে? আর কমিউনিস্ট শাসনে তো বিরোধী যারা আছে তাদেরকে সবারই কণ্ঠরোধ করে বা জেলে পাঠিয়ে দেশ শাসন করে, কিন্তু গণতন্ত্রে এটা হবে না। আর এই পথ যদি করবো, তাহলে আওয়ামী লীগের পথেই যাওয়া হবে। যে আওয়ামী লীগ কী চেয়েছে, তার যারা বিরোধী ছিল তাদের সবাইকে হয় জেলে ভরো, না হলে রাজনীতির বাইরে রাখো, সংসদের বাইরে রাখো, আমরা আমার মতো দেশ চালাবো। তো ওই আশা করি যে এই যে গণ অভ্যুত্থানে এটাও তো চেতনা যে সবার দেশ, এই দেশটা কোনো একটি গোষ্ঠীর না, একটি দলের না, একটি পক্ষের না। এখানে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার থাকবে, বামপন্থীদের রাজনীতি করার অধিকার থাকবে, এবং সেই অধিকারটা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ডের নয়। সেই সরকারি কর্মকাণ্ডকে, আবার সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর নামে কেউ সন্ত্রাস করবে সেটাও প্রযোজ্য না, আর সেটাও গ্রহণযোগ্য না। যেমন শিশিরই উল্লেখ করলেন যে এই যে একজন মন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করার কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো, সম্পাদককে গ্রেপ্তার করা হলো। এখন আপনি যদি এটা বলেন, এখন যদি বিএনপির কোনো নেতা বলেন যে এই সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বানচাল করার জন্য এটা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা মেনে নেব না। সুতরাং এটা বিচার করা। আপনি যে সাংবাদিকদের কথা বলছেন, যে এই শিক্ষকদের কথা বলছেন বা বিচারপতিদের কথা বলছেন, তাহলে হতে পারে কি একটা কমিশন করা হোক। একটা কমিশন করার মধ্যে প্রতিটি ঘটনা, প্রতিটি অভিযোগ যাচাই বাছাই করে সুষ্ঠু প্রয়োজনে আপনি জাতিসংঘকে নিয়ে আসেন, প্রয়োজনে আপনি অন্য সংস্থাকে নিয়ে আসেন, বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে আসেন, কিন্তু একটা সমাধানে যেতে হবে। কিন্তু আমরা যদি এই নিম্নচাপ রেখে যদি কোনো সমাধান না করে যদি চাই, যেমন ধরেন আওয়ামী লীগ আর দু বছরে এই প্রকাশ্য তৎপরতা চালাতে পারলো না বা চালাতে দেওয়া হলো না, তাহলে কি সমস্যার সমাধান হবে? আমি একটু রাকিবের কাছে আসি। রাকিব, আমরা একটু অন্য প্রসঙ্গে আলাপ করি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, এবং নানা রকম কথাবার্তা ছিল কোন দেশ দিয়ে উনি শুরু করবেন। অনেকে বলছিল ভারত কিনা, কিন্তু উনি একটা তৃতীয় দেশ দিয়ে শুরু করলেন। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে চায়না ভিজিট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ডিপ্লোম্যাটিক একটা চাল বিএনপি সরকারের, যে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া এবং চায়না ভিজিট, এটা মানে এই ভিজিটটা ইন্ডিয়া কিভাবে দেখবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। ইন্ডিয়া কীভাবে দেখবে, এটা হচ্ছে বড় বিষয়। হচ্ছে কি বাংলাদেশ কতটুকু এই দুটো সফরতে গেইন করতে পারছে, এটা বড় প্রশ্ন, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ধরেন এক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি সরকার বা বিএনপির পররাষ্ট্রনীতি একটা মাস্টার স্ট্রোক গেম খেলেছে। সেটা হচ্ছে যে চায়না এবং হচ্ছে আপনার ইন্ডিয়া, ইভেন কি সৌদি আরব, বিএনপি সরকারের প্রিভিয়াস সফরগুলো শুরুর দিকে সৌদি আরব তালিকা থাকতো। এই 3টি দেশকে বাদ রেখে মালয়েশিয়াকে একটা বাফার স্টেট বা বাফার কান্ট্রি ভিজিট হিসেবে রেখেছে। মাত্র 18 ঘন্টা সফর, এবং এই সফরে যে আহামরি খুব বেশি বাংলাদেশ কিছু গেইন করে উঠেছে ব্যাপারটা একদমই তা না, কিন্তু এখানে অনেকগুলো সিগনিফিকেন্ট মার্কিং রয়েছে। 1 নম্বর কথা হচ্ছে, ধরেন আমি 2 নেতার মধ্যে একটা সাদৃশ্য পাই। কারণ তারেক রহমান উনি সম্ভবত 594 দিন সম্ভবত জেল খাটতে হয়েছে 1/11 টাইমে, নির্যাতিত হয়ে পরে 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। একই চিত্র আবার আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রেও সমকামিতার অভিযোগে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। জেল থেকে বেরোয় উনি যে আবার প্রধানমন্ত্রী হবেন, এটা একটা বড় মিরাকল ছিল। আরেকটি মিল পাওয়া যায়, দুজনেরই স্পাউস, দুজনেরই স্ত্রীরা এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলাপ আলোচনা করেছেন, দুজনেই স্ত্রী ডাক্তার। তো এক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মূলত যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে কি শ্রমবাজারটা। কারণ দীর্ঘদিন থেকে আমাদের শ্রমবাজারটা বন্ধ 24 সাল থেকে। কারণ হচ্ছে কি এই লোটাস কামালের বা আওয়ামী লীগের কিছু অলিগার্কির এটা বেশি পরিমাণ বাণিজ্য করেছিল, তারপর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার দীর্ঘদিন বন্ধ রেখেছিল। আর এই মুহূর্তে মালয়েশিয়াতে বাংলাদেশের রেজিস্টার্ড প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি ওয়ার্কার রয়েছে, আনরেজিস্টার্ড রয়েছে 7 to 8 লাখ। তো এটারও একটা চাপ রয়েছে, অনেকে জেলের হয়রানি ভোগাইতেছে, পুলিশ হয়রানি ভোগাইতেছে। তো এর বাইরেও শ্রমবাজারের বাইরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার কিংবা ওদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের
বঙ্গোপসাগরে নতুন করে গ্যাস উত্তোলনের ব্যাপারে। তো এর বাইরে উনি চীনে যাচ্ছেন। আমি চীনটাকে একটু খুব গুরুত্বপূর্ণ দেখতে চাই। চীন এমন একটা কান্ট্রি, ধরেন বাংলাদেশের স্বাধীনতার বঙ্গবন্ধু হত্যার পরে আগ পর্যন্ত দুইটা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এই দুটো দেশ হচ্ছে পাকিস্তান, সৌদি আরব এবং হচ্ছে চায়না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো 15ই আগস্ট, আর 31শে আগস্ট হচ্ছে চায়না স্বীকৃতি দেয়। এবং জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে তিনি 1976 সালে জানুয়ারি মাসে প্রথম চায়না সফর করেন। প্রথম সফরটা ওনার চায়নাতে ছিল। বেগম খালেদা জিয়া 9 বার সফর করেন, 5 বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, 4 বার বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায়। তো চায়না বাংলাদেশের এই শুধু বাংলাদেশের জন্য না, এই উপমহাদেশ বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য এখন একটা বড় ধরনের একটা ফ্যাক্টর। শুধুমাত্র অর্থনৈতিক না, ইকোনমিকের বাইরেও সামরিক জোট বা কোঅপারেশনগত যোগ বা কৌশলগত জায়গা থেকে চায়না অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আর এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিনিয়োগ করা, বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস, মেগা প্রকল্প। তো আমি আজকেই কিছুক্ষণ আগে আমি আসার পথে দেখলাম, সেটা হচ্ছে ধরেন আরেকটা ডিপ্লোম্যাটিক মাইলস্টোন হচ্ছে কি, ধরেন অনেকেই বলছে যে আমেরিকার সাথে আমরা এত বড় একটা চুক্তি করে ফেললাম, তো ওইখানে চায়না কি বাংলাদেশকে বিনিয়োগ করবে কিনা বা চায়নাকে ছাড় দিবে কিনা। দেখুন, আমরা 14টি বোয়িং কিনতেছি না আমেরিকা থেকে, তো 14টি বোয়িংয়ের মধ্যে আমাদের 2035 সালের মধ্যে 47টি বোয়িংয়ের চাহিদা রয়েছে। 14টি আমরা ওখানে কিনতেছি। ইউনূস সরকারের আমলে চায়নার সাথে মানে সমঝোতা চুক্তি স্মারক হয়েছিল যে আমরা হচ্ছে 20টি J-10C ফাইটার বিমান কিনবো, কি মাল্টিরোল ফাইটার। এ সরকার এসে আবার এটাকে 24টা করে ফেললো আজকে। তো এটা হচ্ছে কি প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন ইউএসডি সমমূল্য। এর বাইরে 17টি এগ্রিমেন্ট এমইউ সাইন হচ্ছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তিস্তা প্রকল্পের বাইরে এই সরকার এখন নতুন করে চিন্তা করতেছে যে তিস্তা ব্যারাজ করার জন্য। তো সেটারও হচ্ছে একটা ফিজিবিলিটি টেস্টও এখানে আলাপ আলোচনা চলছে। আর একটা বিষয় হচ্ছে, খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি ভারতের কথা আনলেন তো আমি এখানে একটা যোগ করি। আমাদের যে সেকেন্ড লার্জেস্ট সি পোর্ট, এটা হচ্ছে মংলাটাকে মডার্নাইজেশন করার জন্য চীনকে 110 একরের একটা স্পেশাল ইকোনমিক দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ভারতের সাথে এটা নির্ধারিত ছিল, মুম্বাইয়ের একটি কোম্পানির সাথে এটা সমঝোতা স্মারক হয়েছিল। সম্প্রতি বিডিআইটাকে ক্যান্সেল করে চীনের হাতে দিয়েছে, এবং চীনের সাথে আপনার চীনা শিল্প অঞ্চলের জন্য 50 কোটি বিনিয়োগের জন্য তারা অলরেডি বাংলাদেশকে আশ্বস্ত করেছে। তো দেখুন, এটা যেহেতু আমাদের এখন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য আমাদের সর্বশেষ পদ্মা সেতুর যে রেল প্রকল্প এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরবর্তী সময় চীন ওভাবে বাংলাদেশ অর্থায়ন করেনি। তো অর্থায়নের জন্য এটা খুব বড় জরুরি। এর বাইরে হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ভেহিকল বলেন, সোলার এনার্জি বলেন, মানে এক্ষেত্রে চীন একটা খুব মাস্টার স্ট্রোক। আর ইন্ডিয়া যে যাবে না ব্যাপারটা এরকম না, হয়তো উনি আসার পর 1-1.5 মাসের মধ্যে ইন্ডিয়া সফর হতে পারে। এবং যেহেতু এবছর আমাদের অনেকগুলো পানি চুক্তি শেষ হচ্ছে, তিস্তা, ফারাক্কা, তারপরে আমরা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছি, তো এইগুলা রিনিউর ব্যাপারেও ভারতের সাথে কোঅপারেশন লাগবে। কিন্তু এটা একটা ভারতকে মেসেজ আর কি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ভারতকে একটা মেসেজ দেওয়া যে আসলে বাংলাদেশকে গত 17 বছর তারা যে চোখে দেখে এসেছে সেই চোখে বাংলাদেশ আর নাই। বাংলাদেশ একটা ওপেন টু ডিপ্লোমেসি, যেটাকে বলা হচ্ছে স্পেস টু ম্যানুভার। তো সেই প্রকল্পে মানে বিএনপি সরকার বা এই সরকার হাঁটছে। এবং এই সরকারের ক্ষেত্রে ধরেন এটা আপনি ঢালাওভাবে বলতে পারবেন না এই সরকার আমেরিকার সাথে চুক্তি করে আমেরিকার কোল উঠে গেছে, কারণ আমেরিকার সাথে চুক্তি করার পরও সে এগুলো চীনের সাথে করতেছে। আবার চীনের সাথে করার কারণে যে ইন্ডিয়ার সাথে করবো না ব্যাপারটা তাও না। মানে এখানে হচ্ছে কি উইন উইন সিচুয়েশন, যেটা আমরা ডিপ্লোমেসির ক্ষেত্রে বুঝি, সেটা আসলে এই সরকার অগ্রাধিকার দিচ্ছে। এবং আমি মনে করি যে এটাই হওয়া উচিত, কারণ এটাই আসলে জনগণের মেইন ম্যান্ডেটটাকে রিপ্রেজেন্ট করে। শিশির, আপনি কিভাবে দেখছেন এই সফরটাকে? আর এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যে এখন মানে ডক্টর ইউনূসের ইন্টারিম সময়ে যে তলানিতে ছিল আমাদের সম্পর্কটা, আমরা মনে করেছিলাম যে নতুন সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসলে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্ক একটু উন্নত হবে এবং আমাদের পারস্পরিক যোগাযোগটা বাড়বে। কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের সাথে তাদের সম্পর্কের মাত্রাটা আরও খারাপ হয়েছে এবং বৈরিতা বেড়েছে এবং প্রতিদিনই পুশ ইন পুশ ব্যাক হচ্ছে। এই প্রেক্ষিতে আপনি এই তারেক রহমানের প্রধানমন্ত্রীর চায়না সফরকে কীভাবে দেখেন? দেখেন, আমরা আসলে তারেক রহমানের যে মালয়েশিয়া পরিবর্তে চায়না সফরকে এটা আমরা ইতিবাচক হিসাবে দেখি। আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছাড়াও বাংলাদেশের জনগণের ইতিবাচক হিসাবে দেখে। কারণ বাংলাদেশ একমাত্র দেশ যারা আসলে মানে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করে। একবার করে হচ্ছে ব্রিটিশদের থেকে 47-এ, আরেকবার করে হচ্ছে পাকিস্তান থেকে 71-এ, 24-এ অনেকটা আমরা ইন্ডিয়ান কলোনাইজেশন থেকে মুক্তি পেয়েছি। তো এখানের মানুষ আসলে তার যে মর্যাদা, অধিকার, এগুলোর জন্য মানুষ সবসময় লড়াই করেছে। হিস্টোরিক্যালিও আমরা দেখবেন আমরা অনেক বেশি এই এলাকার মানুষ, যদি ইবনে বতুতার আপনার মানে কিতাবুর রেহালা পড়েন, ওই জায়গায় বলা হয়েছে যে এটা এই জায়গায় সবসময় মানুষ বিদ্রোহ করে আত্মমর্যাদার জন্য। তো আমরা মনে করি এটা একটা ভালো কাজ হয়েছে। ইন্ডিয়া একটা মেসেজ পাওয়া উচিত যে যদি প্রতিবেশীকে সম্মান না দিলে প্রতিবেশীও
তার তার কাছে সম্মানের জন্য মানে ধারস্থ হবে না। কারণ ইন্ডিয়াকে বোঝা উচিত দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দ্যান ইন্ডিয়া। এখন যদি ইন্ডিয়া মনে করে না তাকে সেই একমাত্র পৃথিবী, তাহলে তো হবে না। আমরা মনে করি যে বাংলাদেশে ইন্ডিয়া যে অযাচিত কাজগুলো করছে বা আমাদের উপর যে একটি মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে, একটা মানে যুদ্ধ একটা হুমকি দিয়ে যাচ্ছে যে আমাদের এখানে পুশিং করছে, বর্ডার কিলিং করছে, রংপুর দখল করে নেওয়ার জন্য দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে, ওদের বড় বড় অফিসাররা বলতেছে যে রংপুর দখল করে নেবে চিটাং। এগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমরা এখানে আমেরিকা, চায়না, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, আরও যারা আছে মালয়েশিয়া, এদেরকে যদি আমরা বাংলাদেশের ব্যাপারে আরও বেশি মানে মনোযোগ আকর্ষণ করতে পারি, তাহলে আপনার ইন্ডিয়া এখানে বেশি কিছু করতে পারবে না। আর এখানে এই যে ধরেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারেক রহমান বলেন, ইন্ডিয়ার যে অপতৎপরতা, এটা আসলে এখানে যে গভর্নমেন্টে আসতো, যদি এখানে যদি জামাতের নেতৃত্বে যদি ডক্টর শফিকুর রহমান আসতো, ঠিক একই ডিস্টার্ব করতো, যেমন তারেক রহমানকে বা বিএনপি গভর্নমেন্টকে যেভাবে করছে, বা নাহিদ ইসলাম যদি প্রধানমন্ত্রী থাকতেন একই ডিস্টার্বটাই করতো। তারা আসলে তাদের যদি পছন্দের গভর্নমেন্ট না হয়, তারা আসলে কাউকে এখানে শান্তিতে থাকতে দিবে না। এটা হচ্ছে তাদের একটা পলিসি, বা এটা যদি বলেন যে চাণক্যের পররাষ্ট্রনীতি যেটা। তো এরা এটা হচ্ছে সবসময় প্রতিবেশী ঘরে আগুন দিতে ওরা খুব মানে উৎফুল্ল, কিন্তু এরা এটা বিশ্বাস মানে বোঝে না যে প্রতিবেশী ঘরে যদি আগুন জ্বলে, আগুনের প্রভাব কিন্তু তার ঘরেও একদিন যাবে। দেখেন এখন কিভাবে তারা একটা সন্ত্রাসী একটা থিওরি নিয়ে আসছে যে বাংলাদেশে যারা হিন্দু জনগোষ্ঠী তারা রংপুর চলে যাক, মুসলিমরা চলে আসুক এদিকে, চিটং থেকেও মুসলিমদের বের করে দিয়ে হিন্দু নিয়ে যায়, ধর্মের ভিত্তিতে তারা দুইটা প্রদেশ করুক। কত বড় ভয়ঙ্কর কথা। তাহলে আপনি চিন্তা করেন ওদের এই কথার মধ্যে দিয়ে তাহলে ভারতে কয়টা আপনার স্টেট করতে হবে, অনেকগুলো মুসলিম স্টেট করতে হবে। ভারতের সবচেয়ে বেশি মুসলিমদের পরে নিপীড়িত হয়েছে খ্রিস্টানরা, এদের মণিপুর, মিজোরাম এদিকে দেখেন। শিখরা হয় হ্যাঁ, খ্রিস্টানদের জন্য করতে হবে, ইহুদিদের জন্য করতে হবে। তাহলে ওরা আমাদেরকে বিপদে ফেলতে যদি চায়, প্রতিবেশীকে এই ধরনের বিপদে ফেলতে চায়, প্রতিবেশীর সাথে একদম পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, তাহলে তো পুরো ভারতের মধ্যে হচ্ছে আপনার 8-10টা স্টেট তাকে করে দিতে হবে অন্য জাতিগোষ্ঠীর জন্য। তো এগুলো তাকে বোঝা উচিত। এখন তারা মনে করছে যে কোনো না কোনোভাবে বাংলাদেশকে চাপ দিয়ে তারা এগুলো করতে পারবে। আমার মনে হচ্ছে ভারতের জন্য সবচেয়ে, যেটা আমি আজকে ভারতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তাদের তওবা করা, অনুতপ্ত হওয়া। যদি প্রতিবেশী ভালো না থাকে তাহলে সে কখনো ভালো থাকতে পারবে না। আর যদি প্রতিবেশীকে সে এভাবে ক্রমাগত যদি চাপ দিতে থাকে, তারেক রহমান হোক আর যে গভর্নমেন্টে হোক, তাবৎ দুনিয়ার সবচেয়ে পরাশক্তিরা বাংলাদেশের দিকে মনোযোগ দিতে বাধ্য হবে, এবং আমাদের আগামী প্রজন্ম বা আগামী রাজনৈতিক লিডারশিপ তাদেরকে এখানে মানে নিয়ে আসবে। আজকে যদি ভারতের থ্রেট আরও বেড়ে যায়, এখানে চায়না আরও আসবে, আমেরিকা আসবে, টার্কি আসবে, মালয়েশিয়া আসবে, পাকিস্তান আসবে, নিশ্চিত থাকেন। এবং এটা আমরা করবই, এবং এটা বাংলাদেশের জনগণের মানে গণদাবি হবে। এটা যে গভর্নমেন্টে থাকুক, বাংলাদেশ বন্ধু গভর্নমেন্ট যে কোনো একটা হলে এটা হবে। বরং ভারতের উচিত তার যে এর সমস্ত কথাবার্তা এগুলো বন্ধ করা উচিত, এবং প্রতিবেশীর সীমান্ত মানচিত্র এগুলোকে নিয়ে তাকে সম্মান জানানো উচিত। আর সর্বোপরি এখানে সরাবাজিরা বললেন যে যদি 10% লোক আওয়ামী লীগের, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত থাকা উচিত। দেখেন, আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে দলের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগ পতনের পরে 10 লাখ লোক খুন হয়ে যাবে। আচ্ছা আপনি বলেন তো, আমরা কি 10 লাখ লোক খুন করছি? এই যে আমরা খুনটা করি নাই, ওদের মতন আচরণ করি নাই, এটাই তো মানে জুলাই। এটা কি রিকনসিলিয়েশনের একটা ধাপ না? তার মানে আপনি আচ্ছা আমরা যদি ধরেন আওয়ামী লীগে যারা খুন করছে তাদেরকে যদি জেলে না দিয়ে যদি আমরা তাদেরকে গুলিটা করে দিই, না তাদের জেলে দিবেন, তাদের বিচার হবে। হ্যাঁ, এটা তো আমরা করতেছি। এখন আপনি আরেকটা বললেন যে আওয়ামী লীগের 10%, 5%, আইবি রহমানকে এই 12টা মামলা দিয়ে জেলে রাখবেন, এটা তো হয় না। না ভাই, আইবি রহমান সম্বন্ধে মনে হয় আপনার মনে হয় একটু কম ইনফর্ম। আমি আপনাকে বলি, আইবি রহমান জুলাই আন্দোলনের সময় তার যে ফুটেজ ছিল, ডিসিএসপিদেরকে অন ক্যামেরা নির্দেশ দিয়েছে এই জঙ্গিদেরকে, এই জুলাই জঙ্গিদেরকে মানে গুলি করো। এখন সে কিন্তু হুকুমের মানে আসামি এবং সুপ্রিম অথরিটি, ওই এলাকার তো যে সে সুপ্রিম অথরিটি। এখন নারায়ণগঞ্জে যে যারা জুলাই শহীদ হয়েছে, সে কি এই শহীদদের খুনের দায় নেবে না? আপনি যদি এখন মনে করেন যে আইবির 12টা মামলা, আমি বললাম যে এরকম নিরীহ আওয়ামী লীগের আছে তো, আমি জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করি। আমি মাঝখানে একটা কথা বলি, আমি শেষ করে দিই। ছাত্রলীগ থেকেও কিছু কর্মী, আমি আপনাকে সময় নাই শেষ করতে। দেখেন বললেন যে আওয়ামী লীগের 10%, 12%। দেখেন আমি আসলে জানি না আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যে ভোটটা ছিল রিজার্ভ ভোট, বাংলাদেশের আমাদের হিন্দু বন্ধুরা তারা এখন মোটামুটি বিএনপিকে ভোট দিচ্ছে, বা তাদের কিছু ভোট জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। এটা আর নাই। আওয়ামী লীগের এখন বাংলাদেশে আর 15% ভোট আছে, এটা ভাবা যাবে না। 10% ভোট আছে, ভাবা যাবে না। আর ভোটাররা কেউ কারো কোনো সময় থাকে না। যদি থাকতো তাহলে সে ওই যে কংগ্রেসের ভোট এখনো কংগ্রেসে থাকতো, মুসলিম লীগের ভোট মুসলিম লীগের কাছে থাকতো, নতুন কোনো দলের এই দেশে জন্ম নিত না। বরং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বা তাদেরকে বাদ দিলে রাজনীতি কত সুন্দর হয় দেখেন।
আজকে বাংলাদেশের 2 বছরের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আমরা প্রত্যেকটা কাজে মোটামুটি সফল হয়েছি। যদি আজকে আওয়ামী লীগ বিরোধী দল থাকতো, এই 4 মাসের মধ্যে মিনিমাম আপনি 10-15টা হরতাল পাইতেন। এবং আজকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ঢাকা শহরে আওয়ামী লীগ কেন ইন্ডিয়া যায় না চায়নায় যাচ্ছে, আওয়ামী লীগ তাণ্ডব করতো। এই যে আমাদের একটা হারমোনি, পলিটিক্যাল হারমোনি, এটা আওয়ামী লীগ না থাকার কারণে হয়েছে। সুরাব ভাই, সেটা হলো আমাদের হাতে সময় নেই, 2 মিনিটের কাছে আপনাকে জানতে চাই যে 4 মাসের সংসদকে কেমন দেখছেন আপনি? ভালো মন্দ মিলিয়ে, হ্যাঁ, সবটাই ভালো সবটাই মন্দ তা নয়। তবে এই দীর্ঘস্থায়ী যেটি শিশির বললেন যে এর আগে আমরা তো সংসদ দেখছি যে কোনো দল দিনের পর দিন ওয়াকআউট করেছে, বর্জন করেছে এবং এক ধরনের সবসময় উত্তপ্ত, এখনও উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, আবার সেটা থেমে গেছে, সেটি ভালো। কিন্তু আমাদের যে বিষয়টি হচ্ছে যে আমাদের সংসদের বেশিরভাগই সংসদ সদস্যদের বেশিরভাগই নতুন, সেজন্য তাদের বোঝাপড়ার অভাব আছে, নিজেদের প্রস্তুতির অভাব আছে, শিক্ষার অভাব আছে। এর অর্থ না যে মানে তাদেরকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে একজন সংসদ সদস্য যখন হবে, আমাদের এটা হচ্ছে আমাদের সার্বিকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। আমরা রাজপথে মিছিল কিভাবে করতে হবে, কত লোক আনতে হবে, এটা নিয়ে আমরা কিন্তু ব্যস্ত থাকি, নেতৃত্ব। কিন্তু সংসদ পরিচালনার ক্ষেত্রে কি কি করতে হবে, তাকে কিভাবে একজন সংসদ সদস্যকে কিভাবে আইনের বিষয়ে শিক্ষা নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, জানতে হবে, এটা আমরা করি না। এমনকি সরকার পরিচালনা, এই যে আমলাতন্ত্র রাজনীতিকদের উপর ছড়ি ঘোরায়, কি করে ঘোরাতে পারে? রাজনীতিকরা ওই বিষয়ে জানেন না। আজকে যারা মন্ত্রী হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তার মন্ত্রণালয়ে কতটা নিজেকে প্রস্তুত করেছেন, কতটা 10 বছর পড়াশোনা করেছেন, 3 বছর পড়াশোনা করেছেন, করেননি। আর এমনকি বিরোধী দলের সংসদ সদস্যদের বলবো, একটা তো ছায়া মন্ত্রী সভা হওয়ার কথা ছিল, এখনও ঘোষণা করা হয়নি, যে সংশ্লিষ্ট যে বিষয়ে অভিজ্ঞ আগ্রহ আছে তাদের, তাহলেই একটা সংসদ শুধু প্রাণবন্ত সংসদ, শুধু ঝগড়াঝাটি হলো না সেটা না, সংসদের কাছ থেকে জাতি কিছু শিক্ষা নেবে, কিছু পাবে, সেটি আমরা আশা করি। এবং শেষ কথাটি বলছিলেন যে প্রধানমন্ত্রীর চেঞ্জ সফর, এটা একটা কূটনৈতিক সফর, মানে বাংলাদেশের ভূ রাজনীতির ক্ষেত্রে একটা কূটনৈতিক চাল চলেছেন, এটা সফল হলে খুব ভালো। আর এই বাংলাদেশের টাকা দরকার, চীন ছাড়া আর কেউ টাকা দেবে না, এই জন্য চিনি গেছেন প্রধানমন্ত্রী। 1 মিনিট। আচ্ছা, 1 মিনিটে আমি অনেক কথাই আসছে, আমি শেষ করে ফেলি। দেখুন, আজকে সম্ভবত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন না? এখন দেখুন নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে আমরা আওয়ামী লীগের কেউ এখানে আলোচনা করতেছি না, এটাই আওয়ামী লীগের বড় শিক্ষা, তার এই পরিণতি, এটাই তার বড় শিক্ষা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা যে ট্রুথ অ্যান্ড কনসিলিয়েশনের পক্ষে বলছি, সরকার ব্যাপারে আন্তরিক কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো আপনার, আপনি ফিল না করে আপনি আবার পুলিশকে হুমকি দিচ্ছেন, মারার হুমকি দিচ্ছেন, ফেসবুকে আমাকে হুমকি দিচ্ছেন, তো এই প্রসেসে তো আসলে রিকনসিলিয়েশন হবে না। সুতরাং ডিসিশনটা আওয়ামী লীগকে নিতে হবে, ডিসিশনটা কিন্তু সরকার বা জনগণের ঠেকা পড়া নেই যে আওয়ামী লীগকে ফেরানো। কারণ আপনি এখন ভারতে বসে আছেন, বিদেশে বসে আমোদ প্রমোদ করতেছেন, তা আপনাকে ফেরানোর দায়িত্ব দেশের জনগণের না। সুতরাং আওয়ামী লীগকে ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগে অনুতপ্ত হতে হবে, আওয়ামী লীগের অনুষ্ঠানবোধ করতে হবে, তারপর আপনি এই প্রসেসের মধ্যে তারা ফিরতে চায় কিনা, হ্যাঁ তারা ফিরতে চায় কিনা, বা তারা রাজনীতি ফিরতে চায় কিনা, তারা কতটুকু তাদেরকে স্পেস নিবে, তারপর হচ্ছে তাদের যারা এই হত্যাকাণ্ডের বিচার, তারা নিজেরা কি শ্বেতপত্র প্রকাশ করবে কিনা, সরকারকে সহযোগিতা করবে কিনা, যা দলগত হবে তার এই বিচারের মুখোমুখি এক জনগণের সামনে হতে হবে। কারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তার একটা পরাজয় নিশ্চিত হয়েছে। কারণ হচ্ছে কি, 17 বছর তো আওয়ামী লীগ তার একটা ওপেন ডোর কোথাও রাখে নাই তাকে মানে পরাজিত করার, কোনো ইলেকশন রাখে না, কোনো কিছু রাখে নাই। তার মানে আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার চূড়ান্ত পরাজয় হয়ে গেছে। আর এখন হচ্ছে কি, আইনি প্রক্রিয়ার মাঝখানে আপনার একটা চূড়ান্ত সিলসালা হবে। তো সেই সিলসালার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, এই দায়িত্বটা আমাদের না। 30 সেকেন্ডে যদি কিছু বল। 30 রাকিব যেটা বললেন জ্ঞানের কথা, বইয়ের কথা, খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ এটা কখনো করবে না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, দেখেন বাংলাদেশে যে আমাদের উপর দিয়ে ইন্ডিয়া যে বর্ডার কিলিং করে বা এখানে পুশিং করে, রংপুর বিচ্ছিন্ন করে নিতে চায়, এই ব্যাপারে কিন্তু যারা পলিটিক্স করে না তারাও কিন্তু মানে রাজনৈতিক দলগুলো চায়, তারাও প্রতিবাদ করে। কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট, কোনো ভোটার, কারো কাছে আপনি মানে বিন্দু শব্দ শুনবেন না যে এই রংপুর দখল করে নেওয়া উচিত না। বরং আওয়ামী লীগের কিছু লোক এখনো বিশ্বাস করে পারলে এটা অখণ্ড ভাগ করে ফেলো। সুতরাং এই দলে কোনো বাংলাদেশের ভবিষ্যৎ নাই। বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে তাদেরকে সবসময় প্রত্যাখ্যান করবে এখন। আচ্ছা, আমাদের হাতে সময় নেই। সেটাই বলছি, জনগণের হাতেই ছেড়ে দেন, জনগণের হাতে ছেড়ে দিচ্ছে, ভোটার আইডি দিচ্ছে, জনগণ তো মাথা ব্যথা করে নাই যে কেন আওয়ামী লীগ আনি নাই। ধরেন আপনি দেখেন যে বাংলাদেশের যে ছাত্র সংসদ ইলেকশনগুলোতে কি পরিমাণ ভোট পড়ছে, এটা তো ছাত্রলীগ ছাড়াই হয়েছে। ছাত্রলীগ থাকলে এই ভোটটা হইতে হয় না। আচ্ছা, আমাদের হাতে সময় নেই। জয়নুল আবেদিন শিশির, রাকিবুল হাসান এবং সুরাব হাসান, তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।